আপনি আইন উপদেষ্টা, এই ছাত্র জনতার রক্তের স্রোতের উপর দিয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেও আপনি বুঝতে পারছেন না যে এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু বিচার দরকার। আসসালামু আলাইকুম। রাত ভর নাটকীয়তা, আর সেই নাটকের একের পর এক দৃশ্যের মঞ্চায়ন হচ্ছে 9ই জানুয়ারি পুরো দিন জুড়ে। এই আশঙ্কা থেকে গতকালকে অর্থাৎ 8ই জানুয়ারি রাতে আমি একটি ইউটিউব লাইভ করেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা কেন, কি হয়েছিল, কোথা থেকে কি, মোটামুটি একটা ধারণা তুলে ধরার চেষ্টা করেছিলাম আমাদের এই বাংলাদেশের মানুষের কাছে। আর সেখানে অনেকে আমাকে অনেক আজে বাজে কথা বলেছিলেন যে আমি আন্দাজে বানিয়ে বানিয়ে কথা বলি। তাহলে কি হলো আজকে? দেখুন সেই বিডিআর হত্যাকাণ্ডের আজকে 9ই জানুয়ারি, আজকে যে শুনানিটি হওয়ার কথা ছিল সেটি নিয়ে কত রকম নাটক চলছে আজকে। এই বিডিআর বিদ্রোহ মামলার আজকের শুনানিকে ঘিরে যে নাটকের দৃশ্যায়ন হচ্ছে সেগুলোকে ভালো করে বুঝতে গেলে চলুন একটু রাত থেকে শুরু করি। যে গতকাল রাতে একদিকে চাকরিচ্যুত হওয়া বিডিআর সৈন্যরা, অপরদিকে জেলখানায় বন্দী সেই নিরপরাধ বিডিআর সৈন্যরা ন্যায় বিচার চেয়ে মানুষগুলো কতটা কষ্ট করছে, কতটা কষ্ট পোহাচ্ছে, কতটা মানবতার জীবন যাপন করছে। তো চলুন ছোট্ট একটি ভিডিও ফুটেজ দেখি। শহীদ মিনারে দেখেন পুরো বিডিআরের জেলবন্দি পরিবারের সদস্যরা তারা দেখেন এই খোলা আকাশের নিচে শুয়ে আছে। তাদের এই যে তাদের সাথে যে অবিচার করা হয়েছে, বিচারের দাবিতে তারা আজকে এইখানে অবস্থান করতেছে। দেখেন আসলে আমরা কোন জায়গায় আছি আমরা জানি না। এই বিচারের জন্য আজকে আমাদেরকে শহীদ মিনার অবস্থান করতে হচ্ছে, যেখান থেকে জুলাই বিপ্লবের ডাক দেওয়া হয়েছিল সেখানে আমরা আবার এসে পৌঁছাইছি এই ন্যায় বিচারের জন্য। আমরাও চাই পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। আমরাও চাই একদিকে পিলখানার এই হত্যাকাণ্ডকে ঘিরে যে নিরপরাধ বিডিআর সদস্যদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে বহু বছর ধরে, আর অপরদিকে সেই অন্যায়ের বিচার চাইতে এসে চাকরিচ্যুত হওয়া বিডিআর সদস্যরা তাদের চাকরি ফেরত পেতে তাদের এরকম মানবেতর জীবনযাপন, এই কনকনে শীতে সঠিক বিচার পাওয়ার আশায় এই মানুষগুলো এভাবে শুয়ে আছে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, এই দৃশ্য দেখার জন্যই কি যেমন প্রাণ দিয়েছিল সেই 71-এ বাংলাদেশের মানুষ, আবার নতুন ভাবে প্রাণ দিয়েছে 2024-এর জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতা? তাহলে এ কেমন দেশ, এ কেমন স্বাধীনতা আমাদের, যেখানে আমরা একটু ন্যায় বিচার পাওয়ার আশায় আমাদেরকে এভাবে আন্দোলন করতে হয়, এভাবে রাস্তায় দাঁড়াতে হয়, এভাবে কনকনে শীতে রাস্তার মধ্যে ঘুমোতে হয়। এই বিডিআর সৈন্যরা এখন পর্যন্ত জেলে বছরের পর বছর পচে মরছে, তাদের মুক্তির কি আদৌ কোনো পথ নেই? চলুন একটু জেনে আসি এই বিডিআর হত্যাকাণ্ডের মামলাকে ঘিরে একজন আইনজীবী কি বলছেন। সেটা এভাবে শুরু করতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের একটি রিটের নির্দেশনার আলোকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে। তার মানে হচ্ছে এটা একেবারে পরিষ্কার যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত চলে আসছিল সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, যাদেরকে আসামি করা হয়েছিল, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল, এগুলো ভুল একটি দণ্ড ছিল, ভুল একটি আদেশ ছিল এবং একটি ভুল বিচার প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছিল বলেই মহামান্য হাইকোর্ট এই বিষয়টিকে সেভাবে নজরে নিয়েছেন এবং তার নির্দেশনার আলোকে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন এই বিডিআর এর সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে। তার মানে এটি পরিষ্কার হয়েছে যে এখন যারা অভিযুক্ত হিসাবে জেলে আছেন অথবা যারা কনভিক্টেড, কোনো না কোনো ভাবে একটি ভুল রায়ের দ্বারা তারা নির্যাতিত, তারা নিগৃহীত হচ্ছে। আমরা আইনের আজকের যে অবস্থা ছিল, অনেকগুলো ভুল এবং এই ত্রুটি এই মামলাগুলো করেছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই। একটি এফআইআর থেকে হত্যা মামলা এবং বিস্ফোরক দুটি চার্জশিট হইলো। এই স্প্লিট চার্জশিটে আমাদের দেশের কাস্টমস হচ্ছে এটাই 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা বলেন, ইব্রা হত্যাকাণ্ড বলেন, আরো যতগুলো বড় মামলা বলেন, এজার থেকে যতগুলো মামলার উদ্ভব হয় এই সবগুলো মামলার সাক্ষী গ্রহণ একসাথে চলে, বিচার প্রক্রিয়া একসাথে চলে। কিন্তু এখানে ভিন্নতা হলো। এখানে ভিন্নতা হওয়ার কারণে হত্যা মামলা যারা অভিযুক্ত হলেন এইটা হাইকোর্টে গেল, হাইকোর্টে গিয়ে এই হাইকোর্টের বিচার প্রক্রিয়া শেষে এটা এখন লিফটি আপিলে মহামান্য অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। প্রশ্ন হলো, হত্যা মামলায় যারা খালাস পেলেন তাদেরকে এই ঠুনকো অজুহাতে এই বিস্ফোরক মামলায় তাদেরকে দীর্ঘদিন
আজকে প্রায় 16-17 বছর এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে। এবং একইভাবে এই হত্যা মামলায় যাদের 10 বছর 12 বছর যে জেল হয়েছিল, যেগুলো অলরেডি বিন সার্ভ আউট, তারাও আজকে এই ঠুনকো অজুহাতে ভেতরে আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আন্দোলন সংগ্রামের এই অবস্থানটা দেখে এই ভুল পদক্ষেপের একটি নজির যেটা ওনারা স্থাপন করেছিলেন সেটা সুরাহা করার একটি রাস্তা ছিল। সেটা ছিল এই যে যেহেতু একটি তদন্ত কমিশন হয়েছে, তদন্ত হয়েছে, সঙ্গত কারণেই আগের যে ভুল পদক্ষেপগুলো ছিল সেগুলো থেকে এই অভিযুক্ত এবং অনুপযুক্ত যারা আসামি আছেন, ভেতর আছেন, তাদেরকে বেল দেওয়ার একটি প্রক্রিয়া ছিল। আজকে ছিল সেই বেল দেওয়ার প্রক্রিয়ার একটি শুনানির দিন। দুঃখজনক হলো গত 24 ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে, আদালত কোথায় বসবে, তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম। আমরা প্রথমে একটি প্রজ্ঞাপন পেলাম যেখানে বলা হলো অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এই বিচার প্রক্রিয়াটি হবে। কিছু সময় পরে আবার স্ক্রলে আমরা একটা নিউজ দেখলাম যে না, এটা আলিয়া মাদশায় হবে। অথচ আলিয়া মাদশায় এখানে বিচার প্রক্রিয়া না হওয়ার গত 4টি তারিখ আমরা এইটাই, আদালতও জানেন, সরকার জানেন যে এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই। কিন্তু তারপরও এখানে আজকে আদালত বসার এই নাটকটি গত 24 ঘন্টা ধরে কয়েকবার অন্তত এই 3টি ভেন্যু নিয়ে, একবার বলা হলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে, দ্বিতীয়বার বলা হলো যে না মাদশা আলিয়ায় বসবে, এরপর আবার বলা হইলো না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই, সেহেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত, সেখানেই বসবে। আজকে আমরা সকালে সেখানে গেলাম, আবার শুনলাম যে না, এই নিউজ জানা সত্ত্বেও বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন, প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন। আমাদের দুঃখটা হচ্ছে এই জায়গায়, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। সঙ্গত কারণেই আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকের তার অবসান হওয়া দরকার। একটি ভুল জাজমেন্টের ভিত্তিতে যে আসামিরা আজকে ভেতরে আছেন, যাদেরকে আমরা এখন আসামি বলছি, তাদেরকে অবিলম্বে, যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এই তদন্ত প্রক্রিয়া সেখানে আমরা 4টি কথা আজকে পরিষ্কার করে বলতে চাই। গভর্নমেন্টের এই 4টি পদক্ষেপ, যে কোনো একটি পদক্ষেপ গভর্নমেন্ট এদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত হইলো, আপনারা বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে দেখেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি, তথা কথিত দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির 401 সুবিধা দেওয়া হয়েছে। এই আসামিদের ক্ষেত্রে তদন্ত চলমান থাকবে, এই আসামিদের ক্ষেত্রে সেটা করতে পারতেন। আমাদের আর্টিকেল 49 অফ কনস্টিটিউশন, এইটা তারা করতে পারতেন। সেখানে মৌকুফের যেমন বিধান আছে, স্থগিতেরও বিধান আছে। তদন্ত চলমান থেকে এই দণ্ড স্থগিত করে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ আছে, ছিল। আরো একটি সুযোগ ছিল, সেটা হচ্ছে সিআরপিসি 494, এই গোটা মামলাটাই প্রত্যাহার করার সুযোগ ছিল। আজকে অনেক মামলা প্রত্যাহার হচ্ছে, ইভেন দো আপনার গত 2009 সালে দেখেছেন শত শত না হাজার হাজার মামলা 494 সিআরপিসি তে প্রত্যাহার করেছে। সবকিছু মিলেই এই মানুষগুলোর জন্য আমরা একটি সুরাহা চাচ্ছি, যারা নির্দোষ নিরপরাধ, দীর্ঘ 17 বছর। এতটা নির্মম এই অবস্থানটা আপনারা চিন্তা করতে পারবেন না। আমি নিজে জেলে ছিলাম, আমি জেলে থেকে দেখেছি সেখানে বিনা চিকিৎসায়, বিনা আহারে যারা মৃত্যুবরণ করেছেন, দুর্ভাগ্য আমাদের, তাদেরকে গোসল দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল, অথচ তারা কোনো অন্যায় করেননি। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন, যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে, তাদেরকে কনভিক্টেড করা হয়েছে, হত্যা মামলায় খালাস পেয়েছেন, দীর্ঘদিন ধরে তারা ছাড়া পাচ্ছেন। এই অমানবিক অবস্থার অবসান হওয়া উচিত। তার মানে কি জানলাম, আইনের অনেকগুলো অপশন রয়েছে যেখানে চাইলেই এই নিরপরাধ বিডিআর সৈন্যদের তাদেরকে খালাস করে দিতে পারে, অর্থাৎ তাদের এই জেল জীবন থেকে মুক্ত করে দিতে পারে, অথচ এটা তারা করছে না। আমার এখানে প্রশ্ন হচ্ছে, যে কোনো অপরাধী যদি ধরেও নেই তর্কের খাতিরে যে হ্যাঁ তারা অপরাধী, তাহলে এই অপরাধের সাজা কতদিন, কত মাস, কত বছর? এখানে এই আইনজীবীর কথা মতেই এরা কিন্তু সাজা ভোগ করছে, কেউ 10 বছর, 15 বছর, তারও বেশি সময়। তাহলে তাদের কি সাজা যথেষ্ট হয়নি? তাদের কি আরো সাজা প্রয়োজন? কোন ভয়ে তাদেরকে এভাবে নানান নাটকীয়তার মধ্যে বন্দি করে আজকে জেল বন্দি করে রেখেছেন? এই আজকের শুনানিকে ঘিরে আবার কি করলো?
যে যেখানে মামলার শুনানি অনুষ্ঠিত হবে সেখানে আর এক নাটকের শুরু হলো। কি নাটকের এই পর্বের নাম হচ্ছে অস্থায়ী আদালতে আগুন দিল কারা। তো চলুন ছোট একটি ভিডিও ফুটেজ দেখে আসি। কথা বল, আপনারা কি মাদ্রাসা আলিয়া শিক্ষার্থী? জি জি। এই আগুনের ঘটনায় কি জানেন বা কি? আমাদের হচ্ছে রাত 12টা নাগাদ যখন আমরা হলের মধ্যে অলরেডি ঘুমিয়ে গেছি, তখন আর কি কয়েকজন সিভিল ড্রেস ছিল, কিন্তু আমরা একজন যারা হচ্ছে ধরেন যে ওই কোনায় দাঁড়াইছিল, তারা হচ্ছে তালা ভাঙার জন্য, মাঠে যে গেটটা আছে গেটে তালা ভাঙার জন্য ওরা হচ্ছে বড় হয়েছে, যাই হোক এটা নামটা মনে নাই, ওরা ভাঙে আমাদের যেহেতু আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠানের কারণে এখানে কার্যক্রম আছে, যারা ভলেন্টিয়ার আছে তাদের নিয়ে কাজ করা হচ্ছিল। এর মাঝখানে ওরা এই প্ল্যান করে এখানে এসে তালা ভাঙছে, এবং তালার যে গেটের যে আনটাটা আছে ওই আনটা বেঁকাই দিচ্ছে, তাদের তালা না মারতে পারি। এর পরবর্তীতে যায় যখন ভাইরা ওখান থেকে যায় ধরতে গেছে, এখান থেকে যায় গাড়ি ছিল, পুলিশের গাড়ি ছিল ওই মোড়ে, পুলিশের গাড়ি মোড়ে ছিল, ওরা এখান থেকে যায় মরে উঠছে। তারপর আমরা যখন হলের থেকে বেরোয় এই গেট দিয়ে ঢুকতে গেছি, তখন একটা সাদা হাইস প্রাইভেটে দুইজন উঠে এই সাইডে তাড়াতাড়ি করে গাড়ি ঢুকাই চলে গেছে। তারপর পরবর্তী যখন রাত 3:30টা নাগাদ পুলিশের দিয়ে আমাদের মোড়ে গন্ডগোল হচ্ছে বা হচ্ছে হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশের বাদ দিয়ে আমরা এই সাইডে আইসি, এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। রাত পেরিয়ে দিন হলো, আর দিনে বর্তমানে কি পরিস্থিতি সেটা একটু জেনে আসি চলুন। আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং 24-এর গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রবর্তী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে একাত্মতা ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আমরা সকলে মিলে এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছি। ধন্যবাদ। অর্থাৎ কারাবন্দীদের মুক্তির দাবিতে শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ আরো অনেকেই। এরই ধারাবাহিকতায় এই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি রূপ নিল যে ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তো চলুন ছোট করে একটু দেখে আসি। বিডিআর জেলবন্দীদের মুক্তি দিতে হবে অবিলম্বে, এবং পিলখানা হত্যাকাণ্ডের যে মিথ্যা মামলা রয়েছে সেগুলো বাতিল করতে হবে। চাকরিচ্যুতদের পুনর্বহাল, যাদের বয়সসীমা এখনো আছে এবং যাদের নেই, তাদেরকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন, এছাড়াও পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার দাবি করছেন তারা। এই হচ্ছে আমাদের সেই সোনার বাংলাদেশ, যেই সোনার বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য 71-এ প্রাণ দিয়েছিল, আবার 2024-এও তরুণ তাজা প্রাণগুলো বন্দুকের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল এরকম দৃশ্য দেখার জন্য, যে চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর সৈন্যরা তারা তাদের চাকরিকে ফেরত পেতে চায়, জেলখানা থেকে মুক্তি চায়, তারা একটি সুষ্ঠু বিচার চায়। আমার প্রশ্ন এখানে, একটি সুষ্ঠু বিচার চাওয়ার জন্য কেন বারবার আমাদের বাংলাদেশের মানুষকে এভাবে রাজপথে নেমে আসতে হবে? আর সেই নেমে এসেও সুষ্ঠু বিচারের পরিবর্তে নতুন নতুন নাটকের দৃশ্য আমরা সবসময় এ জাতি কেন দেখব? যে কোনো বিচার কার্যের সাথে কোন মন্ত্রণালয় রিলেটেড? আইন মন্ত্রণালয়। তাহলে সেখানে আসিফ নজরুল স্যারের সামনে কেন সাংবাদিকরা যাচ্ছেন না? তারা গিয়ে কেন প্রশ্ন করছেন না যে এটার সুষ্ঠু বিচার হচ্ছে না কেন, হবে না কেন, কেন এত নাটকীয়তা? একে তো স্বজনকে হারিয়ে তারা শোকাহত, একে তো চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করা এই বিডিআর সদস্যরা, তাদের কি অপরাধ? কেন আপনি এটার সুষ্ঠু একটা বিচার আপনি করছেন না? এটা কেমন দেশ আমাদের, যে দেশে অপরাধী অপরাধ সাব্যস্ত হওয়ার পূর্বেই তারা যুগ পার করে দেয় জেলবন্দি হয়ে। আপনি আইন উপদেষ্টা, এই ছাত্র জনতার রক্তের স্রোতের উপর দিয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেও আপনি বুঝতে পারছেন না যে এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু বিচার দরকার। আপনি ভুলে গিয়েছেন কিভাবে এই ছাত্র জনতা ওই স্বৈর শাসককে তার ক্ষমতার চেয়ার থেকে নামিয়েছিল। আপনি তাদের রক্তের উপর দিয়ে এসে বসে এখন আপনি সেই স্মৃতিগুলো ভুলে গিয়েছেন, আর আপনি ধরেই নিচ্ছেন আপনি বোধহয় সারা জীবন এই ক্ষমতার চেয়ারেই বসে থাকবেন। ভুলে যাবেন না, সত্য সবসময় সত্য, আর সত্য সবসময় তার আপন শক্তিতে আবার সামনে আসবে, আবার এই জুলুমকারীদের পরাজয় ঘটাবে, আবার সত্য মাথা উঁচু করে জানান দিবে যে ইয়েস আপনারা অপরাধী। আচ্ছা আইন মন্ত্রী মহোদয়, আপনার কাছে
এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আর কত সাক্ষ্য প্রমাণ দরকার, যেখানে এই পরিবারগুলোর স্বজনরা নানান সময় নানান রকম স্টেটমেন্ট দিচ্ছে, যা নিরপরাধ জওয়ানরা যারা জেল বন্দী হয়ে 5 বছর 7 বছর 10 বছর বিভিন্ন মেয়াদে সাজা পেয়ে তারপরে তারা ফিরে এসেছে, তারা সাক্ষী দিচ্ছে, বিভিন্ন সেনা অফিসাররা সাক্ষী দিচ্ছে। সেখানে আপনি আইন উপদেষ্টা মুখে কুলু পেটে আপনি বসে আছেন, অথচ আপনি এখন একের পর এক নাটক সাজিয়ে যাচ্ছেন। অপেক্ষা করুন, বেশি দিন লাগবে না, মুখোশটা টেনে খুলে নিয়ে আসবে বাংলার জনগণ। আপনারা মাঝখানে যদিও কিছু পাপ কাজ করেও থাকেন, সেটা হয়তো বাংলার মানুষ ক্ষমা করবে, এখনো সময় আছে। শ্রদ্ধেয় আইন উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভুলে যাবেন না আপনি কাদের রক্তের স্রোতের উপর দিয়ে এসে এই ক্ষমতার চেয়ারে আজকে আপনি আইন উপদেষ্টা হয়েছেন। সুতরাং আপনি আপনার জায়গা থেকে এই কাজটি অন্তত করুন। এই নিরপরাধ বিডিআর জওয়ানদের সুষ্ঠু একটি বিচারের মাধ্যমে তাদেরকে মুক্তি দিন। আরেকটি কথা মনে রাখবেন, জুলুমকারী নেতা যত বড়ই ক্ষমতাধর ছিল না কেন, ইতিহাস থেকে একটু শিক্ষা নেবেন। আপনার চোখে দেখা দৃশ্যগুলো তো আপনি হয়তো ভুলে গিয়েছেন, এই জন্য আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আমরা সাধারণ মানুষের জায়গা থেকে, যে জুলুমকারীদের, অন্যায়কারীদের, অপরাধীদের শেষ পরিণতিটা কতটা ঘৃণিত, কতটা নিন্দিত, কতটা করুণ পরাজয় তাদেরকে বরণ করতে হয়। এই সকল নিরপরাধ বিডিআর জওয়ানরা সুষ্ঠু একটি বিচার পাক, তারা এই জেলবন্দি জীবন থেকে খালাস পেয়ে তারা পরিবারের কাছে ফিরে যাক, তারা চাকরি ফিরে পাক, আর তাদের পরিবার নিয়ে ভালো থাকুক। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।